দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ আচার্য। আজকে আবারও আপনাদের সামনে বিশেষ কিছু জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে বিশেষ আলোচনা। আমরা আজকে ঘরে ঘরে বিশেষ করে মাঙ্গলিক নিয়ে আমাদের মনে কিন্তু একটা বিশেষ ভয় আমাদের মনের ভিতরে জন্মে গেছে। আচ্ছা, মাঙ্গলিক মানে শুধু কি খারাপ? আচ্ছা, মাঙ্গলিক মানে কি ডিভোর্স হবেই? আচ্ছা, মাঙ্গলিক মানে কি আপনার যে কন্যা সন্তান আছে বা আপনার যে পুত্র সন্তান আছে তাদের জীবনে শুধু খারাপ কিছুই, মাঙ্গলিকের কিছু করে ভালো নেই? বা যদি মাঙ্গলিক দোষ থাকে কি করে নিবারণ করবেন? বা আদেও কি এই দোষ নিবারণ হয়? কখনো এই প্রশ্নগুলো মনে ভেবে দেখেছেন? যদি প্রশ্নগুলোর উত্তর আপনারও জানার ইচ্ছুক থাকে, আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি শুনুন। মাঙ্গলিক দোষ, এই মঙ্গল দোষের প্রভাব কিন্তু আমাদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ। আজকে যারা আমার অনুষ্ঠান রেগুলারলি শোনেন তারা জানেন 2024 সালের নভেম্বর এবং ডিসেম্বর মাসে আমার যে প্রোগ্রামগুলো হয়েছিল সেই প্রোগ্রামে বলেছিলাম যে 2025 সালটা মঙ্গলের বছর এবং এই বছরে কিন্তু যে আমাদের ভারতবর্ষে কিন্তু যুদ্ধ হতে পারে বা পৃথিবীর কোথাও না কোথাও অগ্নিকাণ্ড হতে পারে। এই বছরটা কিন্তু খুব একটা ভালো নয়, কারণ মঙ্গল অগ্নি সংযুক্ত গ্রহ, তার কোথাও না কোথাও কিন্তু অগ্নির ডিস্টার্ব হতে পারে। আমরা দেখেছি এই বছরেই যুদ্ধ, আমরা দেখেছি এই বছরে কিন্তু যারা অনুষ্ঠান দেখেন, মানে আজকে হচ্ছে বলে আজকে বলবে এরকম নয়, ঘটনা ঘটার আমি 3 থেকে 4 মাস আগে প্রেডিক্ট করেছিলাম এবং আমি লাইভ প্রোগ্রামিং অনুষ্ঠানে কিন্তু বলেছিলাম যে এই ঘটনাগুলো ঘটবে। এটা তো আমার ব্যক্তিগত মনের কথা নয়, গ্রহের যে সিস্টেমেটিক, গ্রহের যে দশা অন্তর্দশা সেটার উপরে নির্ভর করে আমি বলেছি যে এরকম ঘটনা ঘটতে পারে বা এরকম ধরনের ঘটনা ঘটতে চলেছে। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। আপনার মনে যদি কোনো বিষয় নিয়ে গর্ব থাকে, আমার ছেলে খুব ভালো পড়াশোনা করে বা ভালো জব করে, বা আমার মেয়ে খুব দেখতে সুন্দর ভালো জায়গায় জব করে, আমার ছেলে বা আমার মেয়েকে উত্তম জায়গায় বিবাহ দেব, সেটাতে কোনো প্রকার বাধা আসবে না, এটা আপনার ভুল ধারণা। আবার আমি একটু নেগেটিভ ভাবে বলছি, সেই নাস্তিকদের সঙ্গে যোগ হয়ে যারা বলে যে মাঙ্গলিক বলে কিছু হয় না বা মাঙ্গলিক দোষ আমরা মানি না, তাদের কথা বলছি। মনে করুন কোন একজন মানে আমি 2 ভাইয়ের কথা বলছি, কাকার ছেলে, কাকার জ্যাঠার ছেলে, 2 ভাই, দুইজনেরই মাঙ্গলিক দোষ। এখন দুইজনেরই মাঙ্গলিক দোষ, দুজনে পড়াশোনা করেছে, যথাক্রমে একজন ভক্তি পথে চলে গেছে এবং একজন বৈষ্ণব ভক্তি পথে চলে গেছে, আস্তে সে ব্রহ্মচারী হয়ে গেছে। আর একজন বিবাহ করেছে, ভীষণ পরিমাণে কলহ, ডিস্টার্ব নানান প্রকার হচ্ছে, তার লাইফটা একটা বিধিখিস্তি পরিস্থিতি জায়গায় চলে গেছে। তো এখন কথা হচ্ছে, যার মাঙ্গলিক দোষ আছে সে বিবাহ করলেই কি তার শুধু মাঙ্গলিক দোষের প্রভাব পড়ে? আচ্ছা, মাঙ্গলিক কি শুধু বিবাহ রিলেটিভ? কখনো নয়। যদি বিবাহ রিলেটিভ হতো, আর এক ভাই যে ব্রহ্মচারী হয়ে গেছে, যে ব্রহ্মচর্য পালন করছে, ভক্তিমূলক পথে চলে গেছে, তার লাইফে ডিস্টার্ব হতো না। যে ডিস্টার্ব কি হচ্ছে, এক গুরুর আশ্রয় ছিল দীর্ঘদিন ধরে, সেই গুরুর আশ্রয় থাকতে থাকতে সে একটা প্রথমত মিথ্যা বদনাম পেল, তারপর সেই গুরুর সঙ্গ তাকে মানে গুরুর যে গুরু ভাইদের যে সঙ্গতে তার যে দায়িত্ব ছিল সেখান থেকে তাকে বার করে দেওয়া হলো, নানান প্রকার ঘটনা তার জীবনে ঘটলো। 2 ভাই, একজন বিবাহ করলো আরেকজন বিবাহ করলো না, একজন যেমন সাংসারিক জীবনে ডিস্টার্ব হলো, আরেকজন তেমন সঙ্গত জীবনে ডিস্টার্ব পেলো, ডিস্টার্ব কিন্তু দুটোই হলো। তাহলে মাঙ্গলিকের সঙ্গে বিবাহ কি সম্পর্ক হচ্ছে? আমি তো মনে করি মাঙ্গলিকের সঙ্গে বিবাহ কোনো সম্পর্ক নেই, আবার প্রত্যক্ষ পরোক্ষ হয়ে জড়িত আছে। কিভাবে আছে আর কেন আছে এটা আপনাদের জানতে হবে। মাঙ্গলিকের বেশ কিছু ভাগ আছে, লগ্নত্ব ভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব। আমাদের সিম্পল মেটার, আমরা সবাই জানি এভাবে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়। তেমনই আর একটা ভাব আছে, যদি আমরা কম বিচার করি কিন্তু ভাবটা সত্য কথা, যে লগ্ন চন্দ্র চতুর্থ, চন্দ্র সপ্তম, চন্দ্র অষ্টম, চন্দ্র দ্বাদশে মঙ্গল থাকলে আমরা ভৌম দোষ বলি। অ্যাকচুয়ালি গড়ে পেত্তায় ভৌম আর মঙ্গলের ভিতরে কোনো পার্থক্য নেই, দুটোই মেন হচ্ছে মাঙ্গলিক দোষ, মঙ্গলের দোষ। একটা রাশির দোষ আর একটা লগ্নের দোষ। লগ্ন থেকে বিচার করে মঙ্গলকে বিচার করা হয়, আর চন্দ্র থেকে বিচার করে মঙ্গলকে বিচার করা হয়, আর কোনো পার্থক্য নেই, কিন্তু এই হচ্ছে মঙ্গলের ভাব। এবার আমাদের জন্মছকে যে 12টা টোটাল ভাব আছে, এই 12টা ভাবের বৈশিষ্ট্য 12 রকম। 12টা ভাবের বৈশিষ্ট্য কিন্তু এক নয়। আমাদের কোনো ভাব আছে তনু, কোনো ভাব আছে ভাতৃ, কোনো ভাব আছে আমাদের আয়ু, কোনো ভাব আছে আমাদের ধন, কোনো ভাব আছে আমাদের নিধন, কোনো ভাব আছে মানে ভাব আছে আমাদের বিবাহ। তেমন এই যে 12টা ভাব আছে, যেখানে আমাদের আয়, মান, যশ, খ্যাতি, আমাদের সম্পর্ক, আমাদের অর্থ, সমস্ত কিছু যে সংযুক্ত রয়েছে, সেরকমই একটি ভাব বিশেষ রয়েছে, যেটা হচ্ছে আমাদের লগ্নের সপ্তম ঘর, সপ্তম ভাব। এই সপ্তম ঘর বা সপ্তম ভাব হচ্ছে আমাদের বৈবাহিক জীবনের ঘর। আবার সপ্তমের ঠিক পাশেই যে ঘর, অষ্টম ঘর, সেই অষ্টম ঘর হচ্ছে আমাদের নিধন ঘর বা আমাদের আয়ু ঘর। আমি যদি দুটোকে কম্পেয়ার করে বিচার করি, অনেকটা একটা ব্যাপার আমরা বুঝতে পারবো।
মনে করুন সপ্তম ঘরে যার মাঙ্গলিক আছে, তো তার মাঙ্গলিকটা বেসিক্যালি তার বৈবাহিক জীবনের জন্য ভীষণ পরিমাণে ডিস্টার্ব করবে, তার বৈবাহিক দিকের জন্য ভীষণ পরিমাণে ডিস্টার্ব করবে। কারণ মানে লজিক্যালি যদি বিচার করা হয়, সপ্তম ঘর হচ্ছে বিবাহর ঘর, সেখানে মঙ্গল রয়েছে, মঙ্গল হচ্ছে যুদ্ধাকারক গ্রহ। কি আসছে লজিক? সপ্তম ঘর বিবাহ ঘর আর মঙ্গল হচ্ছে যোদ্ধাকারক গ্রহ, তাহলে বিবাহর ঘরে যদি কোনো যোদ্ধাকারক গ্রহ থাকে তাহলে সুনিশ্চিত তার বৈবাহিক জীবনে যুদ্ধ হবেই। হ্যাঁ, এইবার সেখানে যদি কোনো পজিটিভ গ্রহ থাকে কম হবে, যদি কোনো নেগেটিভ গ্রহ থাকে, নেগেটিভ গ্রহের দৃষ্টি থাকে, নেগেটিভ গ্রহ যৌথত্ব ভাব থাকে, স্বাভাবিক বেশি হবে। তেমনি যদি আমরা অষ্টম ভাবে চলে যাই, অষ্টম ভাবে যখনই আমরা যাচ্ছি, অষ্টম ভাব হচ্ছে আমাদের আয়ু ভাব, যা নিধন ভাব। তো আয়ু ঘরে যদি মঙ্গল থাকে তো সেখানে যুদ্ধ, মঙ্গল যোদ্ধা আর আয়ু ভাবে রয়েছে, তাহলে কি হবে? আমাদের জীবনের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে চলতে হবে। আমাদের জীবনে বিভিন্ন প্রকার বাধা বিপত্তি আছে, অনেকের হয় না, প্রত্যেকটা হতকর্মে বাধা আসে, 70% কোনো কাজ হয়ে গেছে, 30% আর হতে চাইছে না, বারবার ডিস্টার্ব হচ্ছে, মাঙ্গলিকের জন্য হয়। অষ্টম ভাবে যদি মাঙ্গলিক থাকে সেক্ষেত্রে হয়। অষ্টম ভাবে মাঙ্গলিক বিবাহের জন্য কখন ডিস্টার্ব হয়ে দাঁড়ায়? মানে অষ্টম ভাবে মঙ্গল বিবাহের জন্য ডিস্টার্ব হয়, কারণ অষ্টম ভাবটা হচ্ছে মানে তিনটে ভাব, আমাদের তিনটে ভাবে মাঙ্গলিক আমাদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ। লগ্ন ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব। কেন? লগ্ন হচ্ছে শরীর, লগ্ন হচ্ছে শরীর, সপ্তম ভাব হচ্ছে আমাদের বিবাহ, আর অষ্টম ভাব হচ্ছে আমাদের আয়ু। তাহলে আমাদের জীবনে বিবাহ থাকে, আমাদের শরীরে বিবাহের সঙ্গে আমাদের শরীরের সম্পর্ক আছে, আর আমাদের বিবাহের ঘরে মানে বিবাহ নিয়ে তো বিবাহের সম্পর্ক থাকবেই। তাহলে এই যে তিনটে ভাব, বাকি দ্বাদশ ভাব হচ্ছে আমাদের যেমন ধনভাব, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সেক্ষেত্রে কোনো ব্যাপার না, মানে ধনভাবের কাছে গিয়ে কিন্তু মঙ্গল আমাদের জীবনে মানে বৈবাহিক জীবনে মঙ্গলের প্রভাব খুব কম পড়ে। পড়ে না কেন? পড়ে। বলছে মঙ্গল যে লগ্নের যে ভাবে থাকবে সেই ভাবের উপরে নির্ভর করবে যে আমাদের জীবনে মঙ্গলের কোন প্রভাবটা আমরা পাচ্ছি। চতুর্থ ঘরে মঙ্গল আর সপ্তম ঘরে মঙ্গল, দুটো মঙ্গল কখনো একরকম নয়। তাহলে অষ্টম ঘরে যখন মঙ্গল থাকছে তখন আপনার জীবনে মানে অষ্টম ঘর হচ্ছে জীবন, আয়ু, তা আয়ু ঘরে মঙ্গল রয়েছে, আয়ু ঘরে মঙ্গল থাকা মানে আপনার জীবনে প্রত্যেকটা পর্যায়ে এমন কোনো ঘটনা ঘটবে যে ঘটনা ঘটার কারণে দেখা যাচ্ছে আপনার জীবনে কোনো শুভ কর্ম থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দিল, যে কর্মের জন্য বা যে ঘটনার জন্য কোনো ক্রমে দেখা যাচ্ছে যে আপনার জীবনে এরকম কোনো পর্যায়ে তৈরি করে দিল যে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বড় ধরনের রক্তপাত হলো, অস্ত্রোপচার হলো, বিভিন্ন প্রকার এরকম ঘটনা ঘটতে পারে। কখন ঘটবে, কেন ঘটবে? না, আপনার যেহেতু লগ্নের অষ্টম ভাবে মঙ্গল রয়েছে এবং সেই মঙ্গল এই ঘটনাগুলো আপনার ঘটাবে। এক্ষেত্রে আপনাকে মঙ্গলের দিকটাকে দেখতে হবে, ডিগ্রিগত মান দেখতে হবে, তাহলে গিয়ে সঠিক ভাব বোঝা যাবে, নচেত কিন্তু সঠিক ভাব বোঝা যাবে না। তাহলে এটা হচ্ছে লগ্নের অষ্টম ভাব গেল। আবার আমি লগ্নে আসছি। লগ্ন হচ্ছে আমাদের মূল ফিলিয়ার, মূল কলম। আপনি একটা ঘর গৃহ নির্মাণ করছেন, তো এখন তো ম্যাক্সিমাম বাড়ি তো কলম দিয়ে হয়, বা ব্রিজ, একটা ব্রিজ একটা কলমের উপরে একটা ব্রিজ ধরুন দাঁড়িয়ে রয়েছে, তো সেই কলমটা যদি কমজোর হয় তাহলে ব্রিজটাও কিন্তু কমজোর, আর সেই কলমটা যদি কমজোর না হয় তাহলে কিন্তু ব্রিজ কিন্তু কখনো কমজোর হবে না। তো সেখানে লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে প্রথম কথা, লগ্ন হচ্ছে শরীর, আর সেখানে মঙ্গল হচ্ছে যোদ্ধাকারক গ্রহ, একজন সৈন্য, একজন সৈন্যর কাজ হচ্ছে যুদ্ধ করা, তাহলে তার শরীরে বিভিন্ন প্রকার তার রোগ প্রতিরোধ, রক্তবাহিত কোনো রোগ হওয়া, বিভিন্ন প্রকার কিন্তু তাকে এরকম মানে প্রতিরোধের মধ্য দিয়ে তাকে ম্যাক্সিমাম সময় চলতে হবে, এবং সে কিন্তু আলটিমেটলি মানসিক দিক বা শারীরিক দিক থেকে কিন্তু হ্যাপি থাকতে পারবে না। এইবার যেটা বলছিলাম যে এগুলো কাদের জন্য? যারা বিবাহ করছে না। বিবাহ কেউ না করলে তারপরে মাঙ্গলিকের প্রভাব পড়বে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। মাঙ্গলিকের প্রভাব থাকলে কি হয়? যেটা বলছিলাম যে আপনার ছেলেকে বা আপনার মেয়েকে দেখতে এসছে, দেখে গেল, পছন্দ করে গেল, ঠিক আছে আমরা জানাবো, আর জানাচ্ছে না, ঠিক আছে আমরা আসবো, আর আসছে না। একবার নয় বরংবার আপনার লাইফে এই ধরনের ঘটনা ঘটছে, আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে আপনার মেয়ের বা আপনার ছেলের কোথাও না কোথাও গিয়ে কিন্তু মাঙ্গলিক দোষ আছে। আর যখন মাঙ্গলিক দোষ থাকবে, সঠিকভাবে যদি সেটাকে প্রতিকার না করেন তাহলে কিন্তু আপনি সমস্যা থেকে দূরত হতে পারবেন না এবং সমাধান করতে পারবেন না। আজকে কথা হচ্ছে প্রতিকার কি করে করবেন। আমরা সকলেই জানি মঙ্গল গ্রহের রত্ন হচ্ছে পলা। আচ্ছা, প্রবাল পড়লে কি আমাদের মাঙ্গলিক খণ্ডন হয়ে যায়? না। ধরে নিন কেউ তন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে, আমি কিন্তু প্রত্যেকটা আপনাদের হয়েই নিজেকে প্রশ্ন করে আবার নিজেই উত্তর দেওয়ার চেষ্টা করছি। ধরে নিন আপনাদের কারোর মাঙ্গলিক দোষ আছে আর তন্ত্র প্রক্রিয়া, কারণ আমি বলবো পলা দিয়ে যখন হয় না তাহলে নিশ্চয়ই তন্ত্র প্রক্রিয়া। আচ্ছা, তন্ত্র প্রক্রিয়া যখন মাঙ্গলিক খণ্ডন করা হচ্ছে, ধরুন আপনার অষ্টম ঘরের মঙ্গল আছে, আমি মাঙ্গলিক দোষ খণ্ডন করলাম,
কি দেখবো পরিণাম? অষ্টম ঘর থেকে মঙ্গল কি নবম ঘরে চলে যাবে, না ষষ্ঠ ঘরে রিটার্ন আসবে? নিশ্চিত কোনোটাই নয়। তাহলে কি হয় মাঙ্গলিক দোষ খণ্ডন করলে? যে মাঙ্গলিক দোষ যদি খণ্ডন করা হয় তাহলে যেভাবে মঙ্গল রয়েছে, মানে ধরুন অষ্টম ভাবে মঙ্গল রয়েছে, অষ্টম ঘর থেকে না কখনো নবম ঘরে যাবে, না কখনো ষষ্ঠ ঘরে রিটার্ন আসবে। মঙ্গল যেখানে থেকে যে কুপ্রভাব দেয়, সেই কুপ্রভাবটা পরিবর্তন হয়ে সুপ্রভাবে পরিবর্তন করার জন্য আমরা তান্ত্রিক বিধি, আচার বিধি মেনে, এবং সেই মঙ্গল গ্রহের যে ইষ্ট দেবী আছে, আজকের দিনে অনেক সময় আমরা মিসগাইড হয়ে যাচ্ছি বা মিসগাইড করে ফেলছি, তার প্রধান কারণ হচ্ছে আমাদের গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে। আমরা গ্রহদোষ যখনই খণ্ডন করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কিছু মিসগাইড হয়ে যাচ্ছে, কিছু আমাদের আমরা নিজেরা মিসগাইড, আমাদের শিক্ষার কিছুটা অভাবের জন্য দোষ সঠিকভাবে কাটাতে পারছি না, শাস্ত্রকে আমরা ব্যতীত করে চলে যাচ্ছি, শাস্ত্রকে মানছি না। যদি শাস্ত্রকে না মানেন, আমি নিশ্চিত এতটুকু বলতে পারি, আপনার দোষ কখনো খণ্ডন হওয়া সম্ভব। তাই সর্বপ্রথম ভাবে দোষ খণ্ডন করতে গেলে আপনাকে শাস্ত্র মেনে চলতে হবে। রত্নের, আমাদের শাস্ত্র অনুযায়ী রত্নকে বলা হচ্ছে যে রত্ন কোনো গ্রহের নিচস্থ ভাব, উচ্চস্থ ভাব, সেখানে সাপোর্টের জন্য রত্ন ব্যবহার করা হয়। কিন্তু যখনই কোনো দোষকে, মানে গ্রহের দোষকে খণ্ডন করা হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি রত্ন ব্যবহার করতে পারেন না। রত্ন ব্যবহার করে কোনো গ্রহ দোষের প্রতিকার হয় না। গ্রহ সমষ্টি যখন বিশেষ কোনো জায়গায় বিশেষ কোনো গ্রহের সঙ্গে মিশে বিশেষ দোষে পরিবর্তন হয়, তখন সেই দোষকে খণ্ডন করতে গেলে আমাদের তান্ত্রিক বিধি, তন্ত্রের যে বিধি শাস্ত্রোক্ত ভাব আছে, সেই ভাবে আমাদেরকে তার প্রতিকার করতে হবে। যেমন মনে করুন অষ্টম ভাবে বা সপ্তম ভাবে তার মঙ্গলের রয়েছে, তার বৈবাহিক জীবনে ডিস্টার্ব ঘটছে বা ঘটতে পারে, আমরা প্রথমেই তাকে জনিকুট বিচার করে তাকে বিধিপূর্বক, তন্ত্রবিধিপূর্বক তাকে বিবাহ দেওয়া হয়। ভাগ্যের বিধি কিন্তু চেঞ্জ করে দিতে পারে না। আপনার ভাগ্যে আজকে যেটা আছে সেটাকে নিশ্চিত ঘটবে, শুধু প্রক্রিয়াটা একটু চেঞ্জ হতে পারে। আমরা তান্ত্রিক আচারে দেখা যাচ্ছে বিবাহ দিচ্ছি, বিপরীত জনিকুটের সঙ্গে বিবাহ দিচ্ছি, এবং মহা হোমযজ্ঞ ক্রিয়া করে মঙ্গল গ্রহকে শান্তি প্রদান করছি। মঙ্গল গ্রহের যে ইষ্ট দেবী, সেই ইষ্ট দেবীর পূজা পাঠের মাধ্যমে সেই ব্যক্তিকে সেই ইষ্ট দেবীর মহাযন্ত্র প্রদান, সেই ইষ্ট দেবীকে সেই ব্যক্তির দিক দিয়ে সন্তুষ্টি করে তাকে মঙ্গলের দোষ নিবারণ কবচ তাকে ধারণ করানো হচ্ছে। তারপর দেখা যাচ্ছে একটা টাইম পরে সেই দোষের নিবারণ ঘটছে। নিবারণ কিরূপ? যে তার নেগেটিভিটি নষ্ট হয়ে শুধুমাত্র পজিটিভ ভাব তৈরি হচ্ছে, আর কিন্তু কিছু না। ততএব এইরকম ভাবে যথাযথ প্রক্রিয়া যদি মাঙ্গলিক খণ্ডন করা হয়, তাহলে এই গ্রহদোষ খণ্ডন হবে, নচেত কিন্তু গ্রহদোষ কোনো প্রকার খণ্ডন হবে না। যে ভাবে আপনাদেরকে বললাম, প্রক্রিয়া কিন্তু এটাই চায়। এখন আপনারা যদি দেখা যাচ্ছে এই লৌকিক ভাবের জন্য কেউ মাঙ্গলিক দোষ শিবের গলায় মালা পরিয়ে দিল, কেউ মাঙ্গলিক দোষ নারায়ণ শিলার গলায় মালা পরিয়ে দিল, এগুলো কিন্তু কোনো যুক্তি নয়, এগুলো যুক্তি নয়। বিপরীত জনিকুট বিচার করতে হয়, বিপরীত জনিকুট বিচার করে তার বৈবাহিক সম্পর্কের ভাব তৈরি করতে হবে, তারপরে মহাযজ্ঞাদি হবে, সেখান থেকে উৎপন্নকারী মহাকবচ হবে, যেটা আপনাকে ধারণ করতে হবে, তারপরে এই দোষের খণ্ডন হবে, নচেত কিন্তু খণ্ডন হবে না। তার এই ভাবযুগগুলো যদি সঠিক প্রক্রিয়ায় না করেন, তাহলে কি উপযুক্ত সুন্দর সুশ্রী এবং গুণবতী আপনার মেয়েও আপনার বাড়িতে বসে থাকবে, বয়সের পর বয়স পার হয়ে যাবে, কিন্তু বিবাহ হবে না। উপযুক্ত আপনার বিবাহের উপযুক্ত পুত্র ঘরে আছে, ভালো কর্মঠ, ভালো ইনকাম করে, পরিবারের ভালো নাম আছে, আপনি বিয়ে দিতে পারবেন না, দীর্ঘদিন আপনার এই সমস্যা চলবে। মাঙ্গলিক থাকলে শুধু বিবাহ নয়, স্বাস্থ্য হানি করায়। মাঙ্গলিক ভারী ধরনের রক্তবাহিত কোনো রোগ, ভারী ধরনের অ্যাক্সিডেন্ট, রক্ত ঘটিত কোনো সমস্যা, কোনো বড় ধরনের অপারেশন ঘটায় কিন্তু মাঙ্গলিক। তাই মাঙ্গলিক দোষ থাকলে আপনাদের সর্বোত্তমভাবে সচেতন হতে হবে যে কি পর্যায়ে মঙ্গল আছে। যতক্ষণ না পর্যায় না জানছেন, ডিগ্রি না জানছেন, সপ্তম ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয় না। কেন হয় না? ধরুন কোন জাতকের অষ্টম ঘরে মঙ্গল রয়েছে, সেখানে পজিটিভ ভাবে বৃহস্পতির অবস্থান করছে, ব্যাস মাঙ্গলিক কোনো প্রভাবই নেই, খণ্ডযোগী মাঙ্গলিক হয়ে যাচ্ছে। তাহলে অষ্টম ঘরে মঙ্গল আছে বলে মাঙ্গলিক বলতে পারি না। বা কখনো দেখা যাচ্ছে আমরা অনেক জ্যোতিষ কি করে একটু মিসগাইড করে ফেলে। এই জন্য বলছি আমরা সঠিকভাবে আমাদের শিক্ষার কেন প্রয়োজন রয়েছে। মঙ্গল অষ্টম ঘরে রয়েছে, কিন্তু অষ্টম ঘরে রয়েছে দেখা যাচ্ছে 28 ডিগ্রিতে। 28 ডিগ্রি মঙ্গল আছে মানে তো বাকি 28 ডিগ্রি টোটাল মঙ্গল রয়েছে, বাকি ডিগ্রিগুলো তো চলে যাচ্ছে, বাকি ডিগ্রিগুলো চলে যাচ্ছে নবম ঘরে চলে যাচ্ছে। তাহলে অষ্টম ঘর থেকে যে নবম ঘরে চলে যাচ্ছে, তাহলে একজনের 9 ডিগ্রি মঙ্গল কি 15 ডিগ্রি মঙ্গল থেকে অষ্টম ঘরে মঙ্গল থেকে তার যে প্রভাব পড়বে, নিশ্চয়ই 28 ডিগ্রি মঙ্গল থেকে তার কিন্তু সেই প্রভাব পড়বে না। ডিগ্রি বেশি বলে বেশি পড়বে সেটা কিন্তু নয়, সমত্ব ভাব। এটা আমাদের জানতে হবে যে একটা গ্রহের ঘরে একটা রাশির ঘরে একটা গ্রহের কত ডিগ্রি অবস্থান থাকে, সেই অবস্থানের ভিতরে কতটুকু মিডিয়াম,
কতটুকু আপার কতটুকু লোয়ার, এই ভাবগুলো যতক্ষণ আমরা জানবো ততক্ষণ কিন্তু আমাদের সমাধান ঘটবে না। এইভাবে মাঙ্গলিক দোষের আমাদের বিভিন্ন প্রক্রিয়াগুলো দেখতে লাগবে। যারা পরে জেনেছেন পরের কথা, মনে করুন বিয়ের আগে জেনেছেন একরকম ব্যাপার, তারা প্রতিকার করিয়ে নিয়েছেন, ঠিক আছে। কিন্তু মনে করুন বিবাহ হয়ে গেছে, প্রেমের সম্পর্ক দীর্ঘদিন চলে গেছে, যার কারণে আপনারা বিবাহ করে নিয়েছেন, এখন বৈবাহিক জীবনে ভীষণ পরিমাণে ডিস্টার্বে ভুগছেন, কি করবেন? আচ্ছা, বিয়ের পরেও কি মাঙ্গলিক কাটে দেয় এরকম কারোর মনে এরকম প্রশ্ন রয়েছে, বা বিয়ের পরে মাঙ্গলিক কাটে না এরকম ভাবে রয়েছে? সবার আগে ধারাবাহিক জানতে হবে যে মাঙ্গলিক দোষ থাকলেই সেই মাঙ্গলিক দোষের প্রভাব কিন্তু আপনার জীবনে সবসময় চলতে থাকে না। গ্রহের বিভিন্ন দশা অন্তর্দশা আপনার জীবনে এই গ্রহ দোষগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসে। কিরকম নিয়ে আসে? মনে করুন আপনার জীবনে মঙ্গল আর রাহুর দশা চলছে, আপনার জন্মছকে মঙ্গল আর রাহুর দশা চলছে, আর আপনি মাঙ্গলিক, তখন যে প্রভাব পড়বে নিশ্চয়ই আপনার বৃহস্পতির দশায় সেই প্রভাব পড়বে না। আপনার শনি ডিস্টার্ব রয়েছে আর আপনার 7.5 চলছে, তাহলে শনির ডিস্টার্ব আবার 7.5, তাহলে আপনার জীবনে যে সমস্যা চলবে সেই সমস্যা কিন্তু অন্য কোনোভাবে মিটবে না, সেই সমস্যা কিন্তু ভীষণ পরিমাণে বৃদ্ধি হবে। তেমন মঙ্গল গ্রহের এই প্রভাবগুলো যদি আপনারা ঠিকঠাক করে না জানতে পারেন, প্রেমিক প্রেমিকা হোক স্বামী স্ত্রী হোক, অনেকে আছে যে প্রেম করছে 2 বছর 3 বছর প্রেমের সম্পর্ক টেকে বিনা কারণে তাকে ভুল বোঝে, সেই সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আবার ভাবছে আমি সম্পর্ক নষ্ট করেছি, কোনো সম্পর্কে জড়াবো না, কিন্তু আবার সম্পর্কে জড়াচ্ছে। শাস্ত্রের কথা, আমার নয়। মঙ্গল অমঙ্গলের কারণ শনি ভাঙে কুল, রাহু করায় ভুল, আপনি না চাইলেও আপনাকে করতে হবে, এটা গ্রহ আপনাকে দিয়ে করাবেই। তাই এরকম কোনো কন্ডিশন যদি আপনাদের জীবনেও থাকে, আপনাদের পরিস্থিতিও এরকম চলছে যে বারবার একই কর্মে আপনাকে বাধা পেতে হচ্ছে, একই কাজে বারবার চেষ্টা করে আপনি অসফল, আপনার বৈবাহিক জীবনে বা প্রেমের জীবনে ডিস্টার্ব হচ্ছে, একটাবার কিন্তু সঠিক কোনো জ্যোতিষকে দিয়ে আপনি বিচার করিয়ে নিন যে আপনার জীবনে মাঙ্গলিক নেই তো, মাঙ্গলিক থাকলে কি পর্যায়ে আছে, কত ডিগ্রি বেস করে আছে, কি প্রতিকার করলে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন বা আপনার জীবনের সমাধান হবে। সঠিকভাবে যদি বিচার করেন তাহলেই কিন্তু সমাধান পাবেন, নচেত কিন্তু সমাধান একদমই পাবেন না। এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি দুটো বিষয় আপনাদেরকে বলছি যে মাঙ্গলিক দোষ আজকের নয়। আমি আমার গত এক অনুষ্ঠানে আলোচনা করেছিলাম যে আজকে আমাদের মানে আগে এত শোনা যেত না এত মাঙ্গলিক, তাহলে আজকের দিনে মাঙ্গলিক শোনা যাচ্ছে, এটা কি তাহলে জ্যোতিষটা কি মন ঘুরে বার করছে? আজকের কথা নয়। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যে যুগে তার বিভিন্ন লীলাকৃতি করে গেছে, সেই যুগে আমরা যদি যারা মহাভারত পড়েছি, আমরা যারা মহাভারত সম্পর্কে কম বেশি জানি, তারা জানি যে দেবী গান্ধারী যে ধৃতরাষ্ট্রের স্ত্রী এবং 108টা কৌরবের যে মাতা ছিল, সেই দেবী গান্ধারীর পর্যন্ত মাঙ্গলিক ছিল, যে মাঙ্গলিকের জন্য তাকে এক পাঠার সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময় সেই পাঠাকে সেই রাজ পুরোহিতের কথা শুনে সেই পাঠাকে কি বলি দিয়ে দেওয়া হয়েছিল যে তার মাঙ্গলিক দোষ নিবারণের জন্য। অর্থাৎ যে এই মাঙ্গলিক দোষের জন্য কোনো একটা দিক দিয়ে দেখা যাচ্ছে মহাভারতের যুদ্ধের কোনো একটা দিক কারণ, কিন্তু সেটা মানে কোনো একটা কারণ, সেটা ব্যাখ্যা করলে অনেকটা দূর পর্যন্ত যুদ্ধের কারণ সেটা না হলেও, মানে যদি 10টা কারণ হয় তো 9টা কারণ অন্য কিছু হতে পারে, একটা কারণ মাঙ্গলিক দোষ। কারণ সেখান থেকেই গান্ধার রাজ্যকে শত্রুভাবে দেখতো ধৃতরাষ্ট্র, যে ধৃতরাষ্ট্রকে না জানিয়ে এটা করা হয়েছিল, বা বিয়ের আগে কেন ধৃতরাষ্ট্রকে এটা বলা হয়নি। তা অতএব মঙ্গল এমন একটি বিষয়, যদি যথাযথ প্রক্রিয়ায় খণ্ডন না করা হয় এবং বিধি যদি ঠিকঠাক না মানা হয়, তাহলে কিন্তু আপনি প্রতিকার করেও আপনি কিন্তু সমাধান পেলেন না। আর মাঙ্গলিক মানে শুধু আপনার একলা হবে তা নয়। যারা ভাবেন মাঙ্গলিক মানে বৈধ প্রযোগ, অনেক মেয়ের মারা বিশেষ করে এসে বলে, বা মেয়ের বাবা, আচ্ছা আমার মেয়ের এরকম কোনো মাঙ্গলিকের ব্যাপার আছে নাকি যে ওর বিবাহের পরে ওর হাজবেন্ডের আয়ু ক্ষয় হতে পারে বা মৃত্যু ঘটতে পারে? এটা মাঙ্গলিকের জন্য হয়, এটা 100% বৈধব্যযোগ, একমাত্র কারণ মাঙ্গলিক। কিন্তু এক্ষেত্রে উভয় ক্ষেত্রে বিচারের প্রয়োজন থাকে। জাতকের আয়ু কত আছে, জাতকের জন্মছকে রাহুর পজিশন কোথায় আছে, আয়ু ঘরে কে আছে, এটা একটা ফ্যাক্ট। সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে অষ্টম ঘরে মঙ্গল থাকলে, অষ্টম ঘরে মঙ্গল থেকে যদি মাঙ্গলিক হয়, তখনই সেই জাতিকার সঙ্গে যার বিবাহ হয় সেক্ষেত্রে তার পরমায়ু ক্ষয় হতে পারে। কিন্তু শুধু অষ্টম ঘরে মঙ্গল থেকে এই ডিস্টার্ব ঘটে না। কখন ঘটে বলছে? অষ্টম ঘরে প্রপার ডিগ্রিতে, অর্থাৎ 15 থেকে 20 ডিগ্রি কি 22 ডিগ্রির ভিতরে মঙ্গলের অবস্থান রয়েছে। 15 থেকে 22 ডিগ্রির ভিতরে মঙ্গলের অবস্থান থাকতে হবে। সেখানে রাহু আর শনি একসঙ্গে সংযোগ থাকতে লাগবে, কেতু আর শনি একসঙ্গে সংযোগ থাকতে লাগবে, শনি বা রাহু বা শনি বা কেতু বা শনি কারোর একজনের সংযোগ স্থায়িত্ব ভাব থাকতে লাগবে, তারপরে কিন্তু সেই যোগ ঘটবে, নচেত নয়।
অথবা অষ্টম ঘরে মঙ্গল হলেই যে সেই জাতিকার যে যার সঙ্গে, এবার বিশেষ করে মঙ্গল আর রাহু এক জায়গায় থাকলে আর কোনো আরেকটি পাপ গ্রহ যদি সেখানে যুক্ত হয়ে যায়, কোনো আরেকটি পাপ গ্রহ যদি সেখানে যুক্ত হয়ে যায়, তখন সেই মঙ্গল হয়ে যায় অত্যাধিক ভয়াবহ, এবং সেই দোষ সেই জাতিকার থেকে যার সঙ্গে বিবাহ হয় তার পর্যন্ত ডিস্টার্ব হয়। আমরা জনিকুট যখন বিচার করি, আমাদের অনেকগুলো পার্টের সঙ্গে দেখা যায় একটা ফিজিক্যাল পার্ট, হ্যাঁ, একটা মেন্টালি পার্ট, এরকম প্রত্যেকটা পার্ট দেখা হয়। সেই পার্টগুলো কিন্তু কিরকম হয়, যখন দেখা যাচ্ছে কোনো অষ্টম ঘরে মঙ্গলের সঙ্গে, অষ্টম ঘরে মঙ্গল রয়েছে, সেরকম কোনো জাতিকার সঙ্গে কোনো অমাঙ্গলিক কোনো জাতকের বিবাহ হচ্ছে, সেক্ষেত্রে আমরা যখনই ম্যাচিংয়ে আসবো, আমরা ম্যাচিংয়ে এসে যখনই দেখবো ফিজিক্যাল পার্টে দেখবো যে ফিজিক্যাল পার্ট দেখা যাচ্ছে 7 থাকা দরকার, 0 আছে। ফিজিক্যাল পার্ট 7 থাকার দরকার, 0 আছে। কেন এগুলো ঘটে? যেহেতু তাদের মানে একজনের মাঙ্গলিক রয়েছে অষ্টমভাবে খুব ভয়াবহভাবে, আর একজনের মাঙ্গলিক নেই, সেক্ষেত্রে তাই প্রত্যেকে বিয়ের আগে অবশ্যই জটক বিচার করা উচিত। যে এক মাঙ্গলিক থেকে হোক না থেকে হোক, যদি বৈবাহিক জীবনে ডিস্টার্ব যাদের ঘটে গেছে, তারা কি করবেন? প্রিয়জন ছেড়ে চলে গেছে বা স্বামী স্ত্রীর ভিতরে কলহ, দীর্ঘদিন কোনো প্রকার সমস্যার সমাধান পাচ্ছেন না, আমি দিনের সাথে কলকাতার বুকে, যে কিন্তু মৌখিক নয়, সম্পূর্ণ লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করি, কারণ আমার ভিতরে সেই কনফিডেন্স আছে। আমি সমস্ত কাজ করার আগে দেখে নিই, যদি আমার দ্বারা কাজ সম্ভব হয় ক্লিয়ার, হ্যাঁ, আর যদি কাজ সম্ভব না হয় তাহলে ক্লিয়ার না। প্রবলেম যেমনই হোক 100% সমাধান হবে, তার 100% লিখিত গ্যারান্টি দিই যে বিফলে মূল্য ফেরত, কারণ আমি কামাক্ষার বিশেষ মায়াংতন্ত্রে কাজ করি। সেই মায়াংতন্ত্রের এমন ক্ষমতা আছে যে আপনার প্রিয়জন আপনার স্ত্রী হতে পারে, আপনার প্রেমিকা হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার প্রেমিক হতে পারে, যা আপনার থেকে যত দূরে চলে গেছে। আপনি অনেক প্রকার ছল বল কলা কৌশল জোর শাসন অনেক কিছু করেছেন, কোনো সমাধান করতে পারেননি, কোনো মাধ্যম আপনার জীবনের এই প্রতিঘাতকে পূরণ করতে পারেনি। সেই প্রতিঘাত পূরণ করার একমাত্র উপায় রয়েছে কিন্তু আমার কাছে, শুধুমাত্র একটাবার যোগাযোগ করুন। 100% যে সমাধান হবেই তার কিন্তু এক লিখিত উপাদান রয়েছে। সঠিক সময়ে কাজ করতে হবে। সঠিক সময়ের কথা বলতে কি বলছি, আগামী কৌশিকী অমাবস্যা নিয়ে আপনাদের নতুন করে বলার কিছু নয়। কৌশিকী অমাবস্যা তারাপীঠের এক বিশেষ প্রভাব কিন্তু রয়েছে। সারা বছর আপনি তারাপীঠে যান, কোনো একটা সময় কৌশিকী অমাবস্যার দিনকে তারাপীঠে যাবেন, দেখবেন তারাপীঠের মহলটাই চেঞ্জ হয়ে গেছে। আপনি কৌশিকী অমাবস্যার দিনকে সন্ধ্যার পরে তারাপীঠ ঢুকবেন, কোনো একটা আপনি নিশ্চল জায়গায় বসবেন, দেখবেন তারাপীঠের ভাব একটা সম্পূর্ণ আলাদা। তো জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যা হোক, প্রিয়জন ছেড়ে চলে যাক, শত্রু দমন হোক, ব্যবসায় কোনো ডিস্টার্ব হোক, পারিবারিক কোনো কলহ হোক, আপনার যে কোনো প্রকার সমস্যা হোক, যে কোনো প্রকার শত্রু কোনো ডিস্টার্ব করছে, এরকম কোনো ব্যাপার হোক, এই কৌশিকী অমাবস্যাতে একটাবার যোগাযোগ করুন। প্রত্যেক অমাবস্যাতেই তারাপীঠ মহাশ্মশানে আমাদের বিশেষ যজ্ঞাদি ক্রিয়া হয়, কিন্তু কৌশিকী অমাবস্যা যোগে কিন্তু আমাদের ক্রিয়ার ভাব কিন্তু একটু অন্যরকম থাকে। সমস্যা যেমনই থাক, যত কঠিন পর্যায়ের সমস্যা থাক, কৌশিকী অমাবস্যা আপনি যে কোনো সমস্যা নিয়ে যদি তারাপীঠ মহাশ্মশানে যান এবং বিশেষ কোনো তান্ত্রিক দ্বারা তন্ত্র প্রক্রিয়া আপনি করান, আপনার জীবনে যেমনই সমস্যা থাক তার সমাধান কিন্তু 100% হবেই হবে। তার মৌখিক নয়, আমাদের কিন্তু লিখিত উপাদান রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থ থাকার সঙ্গে সঙ্গে যাদের আর্থিক দিক দিয়ে ডিস্টার্ব হচ্ছে, জ্যোতিষকে দেখানোর জন্য। যে জ্যোতিষের কাছে গেলে অনেক অর্থের ব্যাপার, হয়তো অর্থের জন্য প্রতিকার করতে পারবে না, তাদের জন্য বলছি নদিয়া জেলার হরিণঘাটে আমার গৃহ মন্দির। এটা শুধু তাদের জন্য বলছি যারা আমাদের রাজ্যে থাকে, অর্থাৎ রাজ্যের বাইরে তারা তো আসতে পারবে না। রাজ্যের ভিতরে যারা থাকে, অর্থের জন্য কোনো প্রকার আমার কাছে এসে মানে চেম্বারে আসতে পারছেন না, প্রতিকার করতে পারছেন না, আমার গৃহমন্দিরে, আমার বাবা মার এটা আদেশ, আমার গৃহমন্দিরে আসলে স্বল্পতে স্বল্প অর্থ নিয়ে তাদের সমস্যার সমাধান করে দেওয়া হয়। তবে এরকম কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিই না যে আমি বিনামূল্যে কাজ করে দেবো বা আগে কাজ পরে মূল্য, যারা বলে ধোঁকাবাজি করে, একদম সোজা কথা। কারণ এরকম কারোর বাবা জমিদারি নেই, সে নিজের গাড়ির থেকে টাকা দিয়ে কাজ করে দেবে আর আপনার কাজ হয়ে গেলে তাকে টাকা দেবে। তাই এরকম ধোঁকাদারিতে করবেন না। সঠিকভাবে আপনি তন্ত্রের কাজ করলে সঠিকভাবে তার সমাধান কিন্তু অবশ্যই আপনারা পাবেন। আর সঠিক যোগগুলোকে আপনাদের জীবনে কাজে লাগাতে হবে, কারণ সঠিক যোগ সঠিক ব্যক্তির মাধ্যমেই পারে আপনার জীবনের সমস্যার সমাধান করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণে